আজকে আমাদের থার্ড প্রবলেম। তো প্রবলেমের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে তোমার একটু কমপ্লিকেটেড অঙ্ক। এখানে তোমার বার জয়েন্ট দেওয়া এবং তোমার দেখতে পাচ্ছ উপরে এবং নিচে দুই জায়গায় আমার কভার প্লেট দেওয়া। যে আমার আগে প্রবলেম ওয়ান যেটা ছিল, প্রবলেম ওয়ান ছিল আমার শুধুমাত্র সিঙ্গেল লেয়ারের বোর্ড ছিল এবং আমার ছিল ল্যাব জয়েন্ট। আর তারপরে আমার প্রবলেম টু ছিল যেটা, সেটা ছিল আমার যে সিঙ্গেল লেয়ারের বোল্ট এবং ছিল মেইনলি বার জয়েন্ট। তো এখন দেখতে পাচ্ছ এখানে তোমার ডবল লেয়ারে বোল্ট দেওয়া, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, এবং হচ্ছে আমার এখানে বার জয়েন্ট দেওয়া এবং হচ্ছে আমার দুই পাশে উপরে এবং নিচে কভার প্লেট দেওয়া। ঠিক আছে, তো এখন দেখি আমাদের অঙ্কে কি দেওয়া হচ্ছে। আমরা ফিগারটা বুঝলাম, অঙ্ক একটু যাই। অঙ্কে বলা হচ্ছে যেটা যে ফাইন্ড দ্য অ্যালাউবল টেনজাইল ফোর্স দ্যাট মাল্টিপল রিপিটেড স্ট্রাকচারাল জয়েন্ট অ্যাজ শোন ইন ফিগার ক্যান ট্রান্সমিট। যে আমাকে বলা হচ্ছে যে এই কম্বিনেশনে এই জয়েন্ট দেওয়ার ফলে আমি যদি পি ফোর্সে টান দেই, মানে এটা ছেড়ার আগে সর্বোচ্চ কত লোড দিতে পারবে সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো যাই হোক, এরপরে যেটা বলা যে ফাইন্ড দ্য ইফিসিয়েন্সি অফ দিস জয়েন্ট, এই জয়েন্টের ইফিসিয়েন্সি কত সেটা বের করতে বলা হচ্ছে। তারপর যেটা বলা হচ্ছে যে রিভেটস আর 22 মিলিমিটার ইন ডায়ামিটার। এখানে রিভেট বা বোল্ট একই কথা, রিভেট দেওয়া আছে, তো বোল্টও হতে পারতো। একই মেকানিজম, একই ফিগার, একই রকমই ক্যালকুলেশন আসবে, কোনো চেঞ্জ হবে না। তো রিভেট দেওয়া, তো রিভেটের ডায়ামিটার দেওয়া আমার 22 মিলিমিটার। থিকনেস অফ মেইন প্লেট দেওয়া 13 মিলিমিটার, যেখানে তোমার মাঝখানে এই বার জয়েন্টের মধ্যে এখানে তোমার হচ্ছে গিয়ে মেইন প্লেট, এটা থিকনেস 13 মিলিমিটার। আর কভার প্লেট দেওয়া, উপরে একটা কভার প্লেট, নিচে একটা কভার প্লেট, এটা তোমার দেওয়া 7 মিলিমিটার থিকনেস। ঠিক আছে, তারপর অ্যালাউবল যে স্ট্রেস গুলো বলা যে 140 মেগাপাস্কেল, দ্যাট মিনস নিউটন পার মিলিমিটার স্কোয়ার টেনশনে দেওয়া। তারপর 100 মেগাপাস্কেল শেয়ারে দেওয়া, আর 340 মেগাপাস্কেল বিয়ারিং এ দেওয়া। তো যাই হোক, এই সকল ইনফরমেশন আমার দেওয়া আছে। এখন বলা হচ্ছে যে তিনটা যে ফেলিওর আছে, যে শেয়ার অফ বোল্ট, বিয়ারিং অন প্লেট আর টেনশন অফ প্লেট, এই তিনটা ফেলিওর করেসপন্ডিং সর্বোচ্চ কত সে আহ, মানে সর্বোচ্চ কত পর্যন্ত আমরা অ্যালাউ করবো। ঠিক আছে, তো যাই হোক আমরা শুরু করি আমাদের আগের মতো যেটা ছিল, যে ফার্স্টে আমরা শেয়ারের জন্য অ্যালাউবল ফোর্স বের করব। তো এখন তোমরাই ফার্স্ট আমাকে বলো যে এখানে ধরো যে শেয়ারটা হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, যে এখানে যে ফিগার দেখতে পাচ্ছ, ফিগারটা কিন্তু সিমেট্রিক ফিগার। ঠিক আছে, সিমেট্রিক কি হবে জিনিসটা একটু এক্সপ্লেইন করি। যে তোমার এইখানে ধরো একটা প্লেট, এই যে এই প্লেটটা যেটা আছে এখানে প্লেটটা, এখানে প্লেট, তারপর উপরে কভার প্লেট আর কভার প্লেট, সো এইটুকু অংশ মেইনলি আমরা কাজ করব। তো এইটুকু অংশ যা কথা, এইটুকু অংশ কিন্তু একই কথা, কারণ দুইখানে একই জিনিস, এখানে আমার পি ফোর্স এবং এখানে আমাকে পি ফোর্স টানা হচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি এই অপশনে কাজ করি অথবা এই অপশনে কাজ করি, একই জিনিস, কারণ দুটার মিরর ইমেজ। এখানে যেই মেকানিজমে বোল্টিং করা, এখানে কিন্তু সেম মেকানিজমে বোল্টিং করা, তাই না? এবং তোর সবগুলা বোল্টের ডায়ামিটারও সেম, এবং প্লেটের থিকনেস এখানে যা এখানে যা, এখানে যা এখানেও একই জিনিসই আছে। তো মেইনলি আমরা যে কোনো একটা পার্টে কাজ করব, আমরা আইদার দিস ওয়ান পার্টে কাজ করব অথবা আমরা এই পার্টে কাজ করব। ঠিক আছে, তো এখন আমাকে ফার্স্টে যে বলো যে আমার শেয়ার যে বের করতে হবে বোল্টের মধ্যে, দ্যাট মিনস আমি যে টান দিব এই পি ফোর্সে বের করবো যেটা, এই পি ফোর্সের জন্য তোমার এখানে যে বোল্টটা যে ফেল করবে, শেয়ার ফেলার যে হবে, তো এটা কি সিঙ্গেল শেয়ার হবে নাকি ডাবল শেয়ার হবে? Double sure. ডবল শেয়ার হবে, গুড। দেখতে পাচ্ছ যেটা তোমার এখানে, এটা তোমার এই জায়গায় ছিটতে পারে, এই জায়গায় ছিটতে পারে, এই জায়গায় ছিটতে পারে, এই জায়গায় ছিটতে পারে, তার মানে কি একটা বোল্টে দুটো প্লেনে ফেল হতেছে, তার মানে এটা ডাবল শেয়ার। তো যদি আমরা সিঙ্গেল শেয়ার কোনটা যদি আবার একটু এক্সপ্লেইন করে আসি, তাহলে আমরা প্রিভিয়াস যে ফিগার সেটাতে যাই। প্রিভিয়াস যে ফিগার যেটা ছিল, যেমন এখানে দেখো যে আমি যদি টান দিই এই প্লেটটাকে, তাহলে কি হচ্ছে, এখানে একটা প্লেনে ছিটতে পারে, তার মানে এটা সিঙ্গেল শেয়ার। আর এই ফিগারে দেখো তোমার, আমার টানলে এই প্লেনও ছিটতে পারে আবার এই প্লেনও ছিটতে পারে, বা তোমার দুটোই ছিড়বে মেইনলি ফেলোরের সময়। তো দুটা প্লেনে যেহেতু ছিড়বে, এই জন্য তোমার এটাকে বলা হচ্ছে ডাবল শেয়ার। তো যাই হোক, তাহলে আমাদের ফর্মুলা যেটা ছিল যে স্ট্রেস, যেহেতু আমরা শেয়ারে কাজ করবো, তাহলে আমরা শেয়ার স্ট্রেস যে 100 মেগাপাস্কেল ইন্টু তোমার হচ্ছে এরিয়া। এরিয়া যেটা তোমার ছিল যে এই রিভেটের যে এরিয়া, তো রিভেটের ডায়ামিটার দেওয়ার ছিল আমার 22 মিলিমিটার, তাহলে পাই বাই 4 ডিসকার করলাম, ইন্টু তোমার ডবল শেয়ারের কারণে 2। আর যেহেতু বললাম আমরা একটা পার্টে কাজ করব, তো এই একটা পার্টে আমার কয়টা রিভেট আছে, তো এখানে মোট 5টা রিভেট। ঠিক আছে, তার মানে এই জন্য আমরা 5 দিয়ে গুণ দিলাম। তাহলে কি হলো আমার টোটাল যে শেয়ারের জন্য অ্যালাউবল ফোর্স সেটা বের হয়ে গেল যে 380.30 কিপ। যে আমি সর্বোচ্চ 380.30 কিপ পর্যন্ত, কিলোমিটার পর্যন্ত টানতে পারবো। এর চেয়ে বেশি যদি আমি টান দিই তাহলে কি হবে, এখানে শেয়ার ফেল করে ফেলবে। তো আমি শেয়ার ফেল যেতে চাচ্ছি না, আমি সর্বোচ্চ এতটুকু পর্যন্ত অ্যালাউ করবো, এর চেয়ে বেশি অ্যালাউ করতে পারতেছি না, কারণ এর চেয়ে বেশি অ্যালাউ করে ফেললেই এখানে শেয়ার ফেলার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার কি হয়ে গেল, আমার শেয়ার ফেলরটা বের হয়ে গেল। এরপর হচ্ছে আমাদের বিয়ারিং ফেলর। বিয়ারিং ফেলর কি ছিল, যে আমার এই পি ফোর্সে টানার ফলে যেটা হচ্ছে বোল্ট, বোল্ট বা রিভেট যেটাই বলো,
এই বোল্ট বা রিভেট তোমার হচ্ছে প্লেটের মধ্যে চাপ দিয়ে প্লেটটাকে যে স্কুইজ করে ফেলবে। প্লেটটাকে ধরো তোমার আগে তো হোল করলে কি গোলাকার ছিল, পরে দেখা যাবে একটা লম্বাটে হয়ে যাবে চাপ দেওয়ার ফলে, টান দেওয়ার মানে ওই বোর্ড গুলো চাপ দেওয়ার ফলে, ঠিক আছে? প্লেটের মধ্যে স্কুইজ হয়ে যাবে। তো দ্যাট ইজ কল্ড বিয়ারিং ফেলিওর। তো বিয়ারিং ফেলিওর এখানে তোমার দুইটা প্লেটে হতে পারে, বিকজ এখানে তোমার ডিফারেন্ট প্লেট আছে, যে একটা তোমার মেইন প্লেট, আবার উপরে তোমার কভার প্লেট। তো ডিফারেন্ট প্লেট হওয়ার কারণে আমাকে ডিফারেন্ট প্লেটের জন্যই কি করতে হবে, বিয়ারিং ফেলিওর বের করতে হবে। তো বিয়ারিং ফেলিওর যেটা ছিল যে আমার বোল্টের থ্রোতে প্লেটে চাপ খাচ্ছে, তার মানে বোল্টের ডায়ামিটারের সঙ্গে প্লেটের থিকনেস গুণ করতে হবে। তো যখন আমরা মেইন প্লেটে কাজ করব তখন আমরা মেইন প্লেটের থিকনেস গুণ দিব, যখন আমরা কভার প্লেটে কাজ করব তখন আমরা কভার প্লেটের থিকনেস দিয়ে গুণ দিব। তো ঠিক আছে, শুরু করি আমরা তাহলে। তাহলে বিয়ারিং ফেলিওরের যে স্ট্রেস ছিল 340 মেগাপ্যাসকেল, সেটা লিখলাম, ইনটু হচ্ছে গিয়ে এই বোল্টের বা রিভেটের ডায়ামিটার যেটা ছিল আমার 22 মিলিমিটার। তারপরে মেইন প্লেটে যেহেতু কাজ করতেছি, তাহলে মেইন প্লেটের জন্য থিকনেস অফ মেইন প্লেট আমার ছিল 13 মিলিমিটার, তো সেই 13 লিখলাম, ইনটু যেটা হচ্ছে যে নাম্বার অফ বোল্ট কয়টা ছিল, কয়বার চাপ দিবে। তো মেইনলি এখানে দেখতে পাচ্ছ এখানে 5টা বোল্ট ছিল, তো 5টা বোল্ট বা রিভেট, 5টা রিভেট মেইনলি এই প্লেটে চাপ দিচ্ছে এই জায়গায়, তার মানে 5টা জায়গায় স্কুইজ হয়ে যেতে পারে, দ্যাটস ওয়াই এখানে 5 দেখুন দিলাম। তাহলে কত আসলো টোটাল মানটা আমার আসলো যে 486.2 কিলোনিউটন। এখানে আগের মতো খেয়াল রাখবা যে টোটাল মানটা গুণ দিলে কিন্তু আরো বড় ভ্যালু আসে, এবং সেই ভ্যালুটা আসবে মেইনলি নিউটনে। তো এটাকে ছোট করে লেখার জন্য কি করা হয়েছে, যে এই সকল ভ্যালু গুণ দেওয়ার পরে 1000 দিয়ে ভাগ করে আমি এই মানটা লিখছি। তো 1000 দিয়ে ভাগ করার জন্য আমি এখানে কিলো জিনিসটা উল্লেখ করছি, ঠিক আছে? কিলো নিউটন। যদি আমি সরাসরি নিউটন লিখতাম তাহলে কি হতো, তাহলে 486.200 নিউটন আসতো। তো অনেক বড় একটা ভ্যালু আসতো 6 ডিজিটের। তো এই জন্য আমি জাস্ট ছোট করে লেখার জন্য এটাকে 1000 ভাগ করে কিলো নিউটন লিখে রাখতে, সবগুলো ভ্যালু কিন্তু একই কাজ করা হয়েছে, ঠিক আছে? তাহলে মেইন পেটে আমি কাজ করলাম। কভার পেটে কি হবে, সেম জিনিসই হচ্ছে, জাস্ট কিছুই না, থিকনেস তোমার এখানে তোমার 13 এর জায়গায় 7, বিকজ আমার ওখানে থিকনেস অফ প্লেট ছিল, কভার প্লেটে ছিল 7 মিলিমিটার, সেটা আমি লিখলাম। আর এখানে 5টা একই ছিল, 5টা বোল্টের জন্য 5টা, কিন্তু এখানে দেখো যে এই 5টা বোল্টই দুইবার চাপ দিচ্ছে, উপরে একবার চাপ দিচ্ছে কভার প্লেটে এবং নিচে একবার চাপ দিচ্ছে কভার প্লেটে। তার মানে কি, তোমার যেহেতু কভার প্লেট দুটো ছিল, এই জন্য তোমার 2 টাইমস, ঠিক আছে? যদি আমার থাকতো একটা, যেমন সাপোজ প্রিভিয়াস যে এক্সাম্পলটা ছিল, এখানে খেয়াল করে দেখো যেখানে 3টা বোল্ট ছিল, আমি কি করছি, 3 দিয়ে কিন্তু গুণ দিচ্ছি, বিকজ আমার কভার প্লেট কিন্তু একটাই ছিল, ঠিক আছে? এই জন্য 3 দিয়ে গুণ হচ্ছে। কিন্তু নিচে যে এক্সাম্পলটা সেটা কি হচ্ছে, যে কভার প্লেট আমার দুই দিকে আছে, উপরে একটা আছে নিচে একটা আছে। তার মানে এই বোল্ট যদি তোমার চাপ দেয়, আমি যদি পি ফোর্সে ডান দিকে টান দিই, তাহলে কি হবে, এই এই বোল্ট গুলো তো তোমার এই সেম জিনিসেই তোমার বাম দিকে চাপ দিচ্ছে, তার মানে বাম দিকে স্কুইজ হয়ে যাবে, তাই না? তার মানে তোমার কি হবে, যে কভার প্লেটটা উপরে এবং নিচে দুই জায়গায় যেহেতু আছে এবং দুই জায়গায় স্কুইজ হবে, দ্যাটস ওয়াই এই 5টা বোল্টের মাধ্যমে আমার দুইবার কাজ করবে, দুইবার স্কুইজ হবে, এই জন্য 2 দ্বিগুণ দিচ্ছি, ঠিক আছে? তো তাহলে কি আসলো আমার টোটাল মানটা, সবগুলো গুণ করে দিয়ে 1000 ভাগ করে আমার মান আসলো 523.6 কিলোনিউটন। তাহলে আমার শেয়ারের এগেইনস্টে, বিয়ারিং এর এগেইনস্টে দুইটা প্লেটের সকল ফোর্স বের হয়ে গেল। এরপর আসি আমরা টেনশনের কাজে, যেটা আমাদের জন্য একটু একটু ভেজালের কাজ। যে আগে আমাদের ধরো একটা লেয়ারে হয়তো বোল্ট ছিল, দ্যাট মিনস তোমার একটা লাইন বরাবর ছিল, যেমন এই আগের অঙ্কগুলো ধরো যে এই যে একটা লাইনে ছিল, ঠিক আছে, একটা লাইন বরাবর। কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার এই অঙ্কটার জন্য তোমার দুইটা লাইনে, এই একটা লাইনে এবং এই একটা লাইনে। সেক্ষেত্রে আমরা কি হবে সেটা একটু এক্সপ্লেইন করি। ধরো আমি যদি পি ফোর্সে টান দিই, তো যেটা হতে পারে আমার 3 ধরনের প্লেট ছিটতে পারে, যেটা আমরা প্লেটের জন্য টিয়ারিং ফেলিওর বা শেয়ারিং সরি টেনশন ফেলিওর যেটা বলতেছি। তো হতে পারে তোমার লাল জায়গাটা, যে ডট লাইন যেটা, যে প্রথম জায়গাটা, যেটা দ্যাট মিনস তোমার উইদাউট হোলে তোমার যে জায়গা ছেড়ে যাচ্ছে সেটা হতে পারে। হতে পারে তোমার সেকশন 1 1, দ্যাট মিনস এই লাইন বরাবর ছেড়ে যাবে যেখানে হোল ছিল। অথবা হতে পারে তোমার এই সেকশন বরাবর সেকশন 2 2 এই জায়গায় তোমার ছিটতে পারে। এখন আমাকে বলো যে উইদাউট হোল তো একটাই আছে, বুঝতে পারতেছো। উইথ হোলে, ঠিক আছে, দ্যাট মিনস সেকশন 1 1 আর সেকশন 2 2। যদি আমি এই সেকশনে কাজ করি, কারণ আমি আগেই বলছিলাম যে এখানে তোমার এই জিনিস যা এই জিনিস একই কথা, আমরা যে কোনো এক সাইডে কাজ করব, কারণ আরেকটা একই ভ্যালু আসবে যেহেতু সেম সেম ইনফরমেশন। আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতেছি, এই জন্য এই ফিগারটা আমি বলতেছি এখানে। তো যদি আমি পি ফোর্সে টান দিই, তাহলে কোন সেকশনটা আগে ফেল করবে, সেকশন 1 1 নাকি সেকশন 2 2? তোমরাই বলো কোনটার মধ্যে আগে টেনশন অ্যাপ্লাই হবে। স্যার 2 2 Sir, 2 2. ভালো মতো কোশ্চেন শুনবা, দেন আনসার দিবা। কোনটার মধ্যে টেনশন আগে অ্যাপ্লাই হবে, 1 1 কে স্যার আগে টেনশনটা ফিল করবে? Sir, 1 1. স্যার 1 1 স্যার বুঝতে পারতেছো, যেটা তোমার কাছে আছে, তাই না?
তুমি সাপোজ ধরো এভাবে চিন্তা করো, সিম্পল একটা এক্সাম্পল চিন্তা করো, ধরো এরকম একটা মানুষ দাঁড়ায় আছে, তোমার ধরো এরকম হাত পা আছে, ঠিক আছে, এখানে একটা মানুষ দাঁড়ায় আছে, এরও ধরো হাত পা আছে, ঠিক আছে। এখন ধরো আমি একে টানতেছি, এইভাবে টানতেছি, ধরো এই হাত ধরো ধরে রাখছে। এখন যদি টান দিই কি হবে, এ আগে ফিল করবে টেনশনটা, তারপর কি হবে, এর হাতের মাধ্যমে তারপর এই টেনশন পরে ফিল করবে। তার মানে এটা ধরো সেকশন 1 বললাম, এটা সেকশন 2 বললাম। তাহলে কি হচ্ছে, ফোর্স দেওয়ার ফলে যেটা আগে আছে সেটা আগে টেনশন অ্যাপ্লাই হচ্ছে, আর পরেরটার মধ্যে পরে টেনশন অ্যাপ্লাই হচ্ছে, তাই না? এখানে সেম জিনিস, যে আমি যদি পি ফোর্সে টান দিই তাহলে কি হচ্ছে, সেকশন 1 এ আগে টেনশন অ্যাপ্লাই হবে, 2 তে পরে টেনশন অ্যাপ্লাই হবে। কোনটার জন্য ফেল করবে সেটা তো আমরা ফোর্স দেখে বুঝতে পারবো। যেই ফোর্সের মান কম সেটা আগে ফেল করবে, সেটা পরে বুঝতে পারবো আমরা, কিন্তু কোথায় টেনশনটা আগে জেনারেট হচ্ছে সেটা আমরা এইভাবে বুঝলাম, ঠিক আছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি এই দিকে টান দিই তাহলে আগে 1 আসবে, দেন 2 আসবে, ঠিক আছে, ভালো কথা। তাহলে ফার্স্টে আমরা শুধুমাত্র উইদাউট হোল্ড সেটা বের করে রাখি। তার মানে যে জায়গায় টেনশনের কারণে প্লেটটা ছেড়ে যাবে, তো যেটা ছিল যে টেনশনের স্ট্রেস ইনটু তোমার হচ্ছে গিয়ে প্লেটের যে উইথটা ইনটু তোমার হচ্ছে প্লেটের থিকনেস, তাই না, যে জায়গায় ছিটতেছে আর কি। তাহলে যেটা হচ্ছে টেনশনের যে স্ট্রেসটা আমার কোশ্চেনে দেওয়া ছিল যে 140 মেগাপ্যাসকেল, দ্যাট মিন্স নিউটন পার মিলিমিটার স্কয়ার, ইনটু তোমার যেটা হচ্ছে যে প্লেটের যে উইথটা, প্লেটের উইথ হচ্ছে আমার দেওয়াই আছে, যে কভার প্লেটে বলো বা মেইন প্লেটে বলো, দুই জায়গায় আমরা একই থিকনেস একই উইথ দেওয়া, যে 250 মিলিমিটার। আর দেওয়া যেটা হচ্ছে আমার, যেহেতু আমি মেইন প্লেটে কাজ করতেছি, তো ওই জন্য তোমার হচ্ছে মেইন প্লেটের থিকনেস হচ্ছে গিয়ে আমার দেওয়া ছিল যে 13 মিলিমিটার। তো 13 মিলিমিটার ইউজ করলাম, তাহলে আমার টোটাল ভ্যালুটা আসলো কত, যে 455 কিলোনিউটন। এটা আসলে আমার উইদাউট হোলে অ্যালাউবল যে ফোর্সটা, ঠিক আছে। এখন আমি ওই ব্যাপারটা আসি যে তোমার উইথ হোলে, যে সেকশন 1 সেকশন 2 ব্যাপারটা আসি, যে আগেই আমরা একটু মানে এক্সপ্লেইন করলাম যে পি ফোর্সে টান দিলে আগে সেকশন 1টার মধ্যে টেনশন অ্যাপ্লাই হবে, দেন সেকশন 2 এর মধ্যে আসবে, ঠিক আছে। তো যেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন যেটা দেওয়া ছিল, আমাদের ডায়ামিটার অফ রিভেট দেওয়া ছিল যে 22 মিলিমিটার, কিন্তু আমাদের ডায়ামিটার অফ হোল, এই প্লেটে যে আমরা হোল ক্রিয়েট করবো, দ্যাট মিন্স ফুটা করবো, এই যে ছিদ্র করবো, সেটার কোনো ডায়ামিটার দেওয়া নেই। যেটা আমরা জানি যে ডায়ামিটার অফ হোল হবে ডায়ামিটার অফ রিভেট প্লাস 3 মিলিমিটার। তো এখানে কাজ করা হয়েছে ডায়ামিটার অফ হোল ইজ ইকুয়াল ডায়ামিটার অফ রিভেট বা বোল্ট প্লাস 3 মিলিমিটার, তাহলে আমার ডায়ামিটার অফ হোল চলে আসলো 25 মিলিমিটার, ঠিক আছে। তাহলে এখন দেখো যে আমি পি ফোর্স টানতেছি, আমি কিন্তু এখন মেইন প্লেটে কাজ করতেছি, আর কভার প্লেটে আমি পরে কাজ করব, সেটা নিচে আছে সেটা পরে কাজ করব। তো এখন এইটুকু অংশের মধ্যে দেখো যে আমি পি ফোর্স টান দিলে আগে সেকশন 1 এর মধ্যে টেনশনটা জেনারেট হচ্ছে, তাহলে আমি এখানকার জন্য ফার্স্টে এটার ফেলিওরে করেসপন্ডিং আমি অ্যালাউবল ফোর্সটা বের করি। তাহলে পি অ্যালাউবল যেটা হচ্ছে যে টেনশনের জন্য স্ট্রেস ইনটু তোমার হচ্ছে কি যে এরিয়াটা, এই যে জায়গা ছিঁড়ে গেল এই জায়গাকার এরিয়া, এই হোল বাদ দিয়ে যে এরিয়াটা, তো টোটাল উইথ আমরা জানি যে তোমার 250 মিলিমিটার। এখান থেকে আমরা যেটা করব যে এই যে হোলের ডায়ামিটার, দুটা হোল ছিল, দুটা হোলের ডায়ামিটার বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 250 ইনটু মাইনাস তোমার হচ্ছে 25 ইনটু 2, দুটা হোলের ডায়ামিটার পার হোল ছিল 25 মিলিমিটার, আর দুটা হোলের কারণে 2 করলাম, ইনটু তোমার হচ্ছে এই প্লেটের থিকনেস, যে মেইন প্লেটের থিকনেস ছিল আমার 13 মিলিমিটার দেওয়া ছিল মেইন প্লেটের থিকনেস, তো 13 দিয়ে গুণ করলাম, তাহলে আমার কি আসলো, পি অ্যালাউবল চলে আসলো যে 364 কিলোনিউটন। আমার সেকশন 1 এর করেসপন্ডিং অ্যালাউবল যে ফোর্স সেটা চলে আসলো। এখন আসি আমরা সেকশন 2 তে আসি। আচ্ছা, এখন একটা কোশ্চেন করি, কোশ্চেনটা ঠিক মতো বুঝো দেন আনসার দিবা। এখানে মেইনলি পি যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করতেছি বা দিচ্ছি আমি এক্সটার্নালি, তো এই পি ফোর্স দেওয়ার ফলে কি হচ্ছে যে তোমার 5টা বোল্ট মিলে এই পি ফোর্সটা রেজিস্ট করতেছে, ঠিক আছে। তো 5টা বোল্ট যদি পি ফোর্স নেয় তাহলে একটা বোল্ট কত ফোর্স নেবে, P/5. P/5, গুড। যেখানে মেইনলি 5টা বোল্ট মিলে কি হচ্ছে, যেহেতু পি তোমার এদিকে কাজ করতেছে, তার মানে 5টা বোল্ট মিলে কি করবে, সেটা এদিকে রেজিস্ট্যান্স দিবে, সে এদিকে রেজিস্ট্যান্স দিবে, সেদিকে অপোজিট দিকে সে বাধা দিবে যে ফেল না হওয়ার জন্য। তো এখানে সেকশন 1 যখন কাজ করতেছি তখন তোমার কি ছিল, আগে ছিল, তার মানে এই ফোর্সটা সম্পূর্ণই এই জায়গায় কাজ করতেছে। কিন্তু যখন আমি সেকশন 2 তে আসতেছি তখন দেখা যাচ্ছে তোমার যে দুইটা বোল্ট কিন্তু অলরেডি রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে, কারণ এগুলা কিন্তু এখনো ফেল করে নাই। এ কিন্তু P/5 আকারে রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে এবং এ কিন্তু P/5 আকারে রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। এরপরেই তো আমি এখানে ফেলিওর প্যাটার্নটা আসলাম। তাহলে কি এই যে এখানে যে ফেল করবে সে কি সম্পূর্ণ পি ফোর্স ফেল করবে নাকি কিছু কমে যাবে? কমে যাবে স্যার। কমে যাবে, কারণ কি বুঝতে পারতেছো যে যেহেতু আমার আগেই বললাম যে 5টা বোল্ট আমার পি ফোর্স নিবে, তাহলে একটা বোল্ট নিতে পারে P/5। তো যেহেতু আমি সেকশন 2 তে আছে, তার মানে কি অলরেডি এখানে তার আগে সেকশন 2 হওয়ার আগে সেকশন 1 ছিল। তো 1 এর মধ্যে তোমার দুটা বোল্ট অলরেডি ছিল যারা কিন্তু অলরেডি P/5 আকারে রেজিস্ট্যান্স দিয়ে দিছে। তার মানে এখানে কিন্তু সম্পূর্ণ ফোর্স কাজ করতেছে না, এখানে কাজ করবে তোমার P মাইনাস
টোয়াইস পি বাই 5, এই যে পি বাই 5 আর পি বাই 5 যোগ করে যেটা হলো। তার মানে এখানে তোমার কাজ করবে মেইনলি টোটাল ফোর্স কিন্তু কাজ করতেছে না, এখানে কাজ করবে তোমার পি মাইনাস টোয়াইস পি বাই 5 ইজ ইকুয়াল টু বাকি যা জিনিস যেটা অ্যাজ ইউজুয়াল ছিল সেটা আমরা লিখি, যে স্ট্রেস ছিল 140, তারপর এখানে তোমার টোটাল উইথ ছিল 250, সেখান থেকে 3টা হোলের ডায়ামিটার আমরা বাদ দিয়ে দিলাম ইনটু এই প্লেটের থিকনেস। ঠিক আছে, তো এই সম্পূর্ণ কাজ করে শুধুমাত্র পি এর ভ্যালু বের করা হয়েছে। তার মানে এখানে কাজ করলে কি হবে, এই কাজগুলো তোমার আসবে 3p বাই 5, তার মানে 3p বাই 5 ইজ ইকুয়াল টু এখানকার কোন একটা ভ্যালু আসবে, এখানে কোন একটা ভ্যালু আসবে, তো এখান থেকে তোমার এই ভ্যালুকে 5 দিয়ে গুণ করে 3 দিয়ে ভাগ করে যেই পি আসবে সেই পি এর ভ্যালু হচ্ছে এটা, যে 530.86 কিলোনিউটন। ঠিক আছে, তো দেখো এই জিনিসটা সবাই বুঝছো কিনা দেখো, যদি একজনও ক্লিয়ার না হয় আমাকে বলো, তাহলে আমি জিনিসটা আবার বুঝাবো। সবাইকে এই জায়গাটা ক্লিয়ার হলো যে এই জায়গাটা কি করা হলো সেকশন 2 তে, এই p মাইনাস টোয়াইস p বাই 5 কেন আসলো? বুঝছো? আরে একজন জি স্যার, জি স্যার। করো না, বুঝবো কেমনে? আচ্ছা ধরলাম বুঝতে পারছো, ঠিক আছে ভালো কথা। তাহলে আমরা পরের পার্টে যাই। তাহলে আমার কি হয়ে গেল, মেইন প্লেটের কাজ অলরেডি শেষ। এখন আমরা আসি কভার প্লেটে। আমার উপরে যেটা ছিল, যে মেইন প্লেটের উপরে আমার ছিল কভার প্লেট, সেটার আমরা কাজ করি এখন। তো পরের পার্টে যাই আমরা। তাহলে দেখো যে আমরা স্যার আগেই বলছিলাম, হ্যাঁ কোয়েশ্চেন বলো। সেকশন 1 আর সেকশন 2 জন্য দুইটা টেনশন আসলো, যেগুলো যোগ বা বিয়োগ কিছু করতে হবে না? না না যোগ করবো কেন আমরা, কারণ আমার আমার তো ফেল করতে পারে, এখানে ফেল করতে পারে, এখানে ফেল করতে পারে, এখানে ফেল করতে পারে, তো 3 জায়গায় ফেল করলে কোনটার জন্য কোনটা মেইনলি কত ফোর্স পর্যন্ত রেজিস্ট করতে পারে সেটা বের করতেছি আমরা। কিন্তু আমরা তো জি বুঝতেই আচ্ছা। পারতেছি যে সবচেয়ে লো যে ভ্যালুটা সেটাই মেইনলি সবচেয়ে উইক, সেটা তো আমরা বুঝতেই পারতেছি, তাই না? জি স্যার। আমরা জাস্ট বের করতেছি যে তোমার কোন জায়গায় ফেল করলে সে সর্বোচ্চ কত পর্যন্ত লোড নিতে পারবে, সেটাই তো বের করতেছি আমরা। যে আমরা বুঝলাম যে সেকশন 2 তে ফেল করতে গেলে ফেল করার আগ পর্যন্ত সে সর্বোচ্চ 530.83 কিলোনিউটন নিতে পারবে। কিন্তু 530 কিলোনিউটন যদি বেশি হয়ে যায়, এর এক যদি 0.1ও বেশি হয়ে যায়, তাও কিন্তু এটা ফেল করে যাবে। ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটার আগেই তো অলরেডি এটা ফেল করে যাবে, কারণ এটা তো মান আরো কম, তাই না? তো আমরা তো সেটাই পরে লাস্টে বেক করি যে সবগুলো ভ্যালু থেকে সবচেয়ে কম যে ভ্যালুটা, সেটা তো মেইনলি স্ট্রেংথ, সেটা তো আমরা কাজ করে আসি। তো আমরা জাস্ট ভ্যালু বেক করতেছি, ভ্যালু বেক করে দেন আমরা পরে হয়তো চেক করবো যে সবচেয়ে লো ভ্যালুটা আসলে কোনটা ছিল। ঠিক আছে, 2p বাই জি 5 স্যার। এর 2টা স্যার, মানে আরেকবার এটা এই করতে যে এখানে একটা বোর্ড ছিল যেটা তোমার নিতে পারে 1p বাই 5, p বাই জি 5 আর স্যার। কি। এখানে আরেকটা ছিল p বাই 5, তো p বাই 5 যোগ করলে কত হয়? ও টুয়াইস সরি p বাই 5। জি স্যার, ঠিক আছে, জি স্যার। যেহেতু তোমার দুটো ছিল যে টুয়াইস p বাই 5, যদি বলতাম তিনটা তো 3p বাই 5 এরকম আর কি। 5 কেন হলো, কারণ 5টা বোর্ড ছিল, দ্যাটস ওয়াই। জি স্যার। আচ্ছা, তো পরের পার্টে যাই, আমরা কভার প্লেটে আসি। কভার প্লেটে কি হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে আমরা আগেই বলছিলাম যে আমরা মেইনলি এই অর্ধেক প্যাটার্নে কাজ করতেছি। তো আমরা যদি এদিকে একটা সেকশন নিয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে তোমার যে আমি যদি পি ফোর্স এর প্লেট টানি, আমার কভার প্লেট মিলে কি হবে যে তোমার এই মানে এখানে টানলে কি হবে, এটার এই মেইন প্লেটের মাধ্যমে ফোর্সটা গিয়ে মেইনলি বোল্টে পড়বে এবং বোল্টের মাধ্যমে কভার প্লেট আসতেছে আলটিমেটলি। ঠিক আছে, তো যেটা হবে তোমার কভার প্লেটটা কি হবে যে এই পি এর এগেইনস্টে এইদিকে এবং এদিকে রেজিস্ট্যান্স দিবে, সে রিঅ্যাকশন দিবে, তাই না? কারণ দুইটা কভার প্লেট মিলে কিন্তু এই মেইন প্লেটটা আটকানো বোল্টের থ্রোতে। তো মেইনলি এই পি ফোর্স এর মাধ্যমে কি হচ্ছে, কভার প্লেটটা এদিকে এবং এদিকে রেজিস্ট্যান্স দিচ্ছে। এখন আবার সেম জিনিস, তার মানে আমরা শুধুমাত্র কভার প্লেট চিন্তা করব, তাহলে চিন্তা করে দেখো যে কভার প্লেটের এই যে রেজিস্ট্যান্স যেটা, ঠিক আছে, এই রেজিস্ট্যান্স দিলে এই যে ফোর্সটা কিন্তু এখন বাম দিকে চলে আসলো। তাহলে আমাকে বলো যে এই কভার প্লেটের জন্য বাম দিকে ফোর্স দিলে কোন সেকশনটা আগে তোমার টেনশন ফিল করবে, 2 নাকি সেকশন 1? 2। বুঝতেই পারতেছো যে কভার প্লেটের রেজিস্ট্যান্স যেহেতু বাম সাইডে, তো বাম দিক থেকে চিন্তা করলে এই বোল্টটা আগে আসে, যেটা তোমার হচ্ছে সেকশন 2 আর এই বোল্টটা পরে আসে যেটা তোমার সেকশন 1 আগে কি ছিল, আগে তোমার ছিল ডান দিকে মেইন যে ফোর্সটা, এটার কারণে কি হচ্ছে 1 সেকশনটা আগে আছে, তারপর তোমার 2 আছে, যে জন্য 1 আমরা আগে কাজ করলাম, দেন 2 কাজ করলাম। কিন্তু কভার প্লেটে কি উল্টা জিনিস, যে এখানে পি এর কারণে কি হচ্ছে, কভার প্লেটে এদিক রেজিস্ট্যান্স দিচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে, এই ফোর্স এর করেসপন্ডিং এখন আমাকে ডিজাইন করতে হবে। তাহলে এই ফোর্স এর করেসপন্ডিং এইটা যেহেতু আগে আছে সেকশন 2 এই জন্য সেকশন 2 আগে আমরা কাজ করব, দেন সেকশন 1 আমরা পরে কাজ করব। তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের কি হচ্ছে যে এখানে তোমার দুইটা ওয়েতে কাজ করা যেতে পারে, যে আমরা একটা সিঙ্গেল প্লেটের করেসপন্ডিং কাজ করতে পারি, তখন তোমার এখানে p/2 লিখতাম, অথবা আমরা দুটাকে একত্রে কাজ করতে পারি, তাহলে আমরা যেটা করব এখানে আমরা পরে 2 দিয়ে গুণ করে দিব। একই কথা, এখানে p/2 লেখা আর এখানে 2 দিয়ে গুণ করা একই কথা আলটিমেটলি। তো এই জন্য আমি আপাতত এখানে p দিয়ে লিখছি, মানে আমরা দুটা প্লেটের করেসপন্ডিং কাজ করতেছি এখানে। ঠিক আছে, তো যেটা হচ্ছে তোমার তাহলে p লিখলাম, তাহলে আমরা সেকশন 2 তে আসি।
তাহলে এখানে তোমার 3টা বোল্ট ছিল, 3টা বোল্টের এখানে আছে। তাহলে যেটা আগে মতো আমরা অ্যালাউবল ফোর্সটা বের করি, স্ট্রেস 140 ইনটু তোমার হচ্ছে গিয়ে এখানকার যে এরিয়াটা, এরিয়া কি হচ্ছে ফার্স্টে উইথ, যেটা টোটাল উইথ ছিল আমার কভার প্লেটের জন্য একই উইথ, যেটা আমার এখানে দেখতেই পাচ্ছ ফিগারের মধ্যে যে মেইন প্লেট এবং কভার প্লেটে একই উইথ ছিল 250 মিলিমিটার। ডিফারেন্ট হলে তখন হয়তো মান দিয়ে দিতাম, ধরো এখানে আরো দাগ আসতো, তখন হয়তো বলে দিতাম যে ঠিক মানে উইথ অফ কভার প্লেট সাপোজ 200 মিলিমিটার বা অন্য কোনো মান হলে সেটা হয়তো বলে দিতাম আর কি, তখন তোমাকে সেই ভ্যালুটা ইউজ করতে হতো। তো আপাতত যেহেতু সেম সেম ভ্যালু, এই জন্য আমরা সেম সেম ভ্যালু ইউজ করতেছি। তাহলে 250 মাইনাস 3টা হোলের ডায়ামিটার বাদ যাবে, তাহলে 25 ইন্টু 3 ইন্টু তোমার 7 তোমার হচ্ছে কি কভার প্লেটের থিকনেস, যেটা আমার কোশ্চেনে বলা ছিল যে থিকনেস অফ কভার প্লেট তোমার হচ্ছে 7 মিলিমিটার। আর তোমার যেটা যেটা হচ্ছে তোমার পরবর্তীতে 2 গুণ কেন হলো, কারণ 2টা প্লেট ছিল, ঠিক আছে, 2টা কভার প্লেট ছিল, দ্যাটস ওয়াই এখানে 2 গুণ হলো। তাহলে সমস্ত কাজ করার পর কি আসলো, আমার ভ্যালু আসলো 343 কিলোমিটার চলে আসলো, ঠিক আছে। এরপরে আসি আমি সেকশন 1-1 দ্যাট মিনস এই পার্টে। এখন কি হচ্ছে সেকশন 1-1 হওয়ার আগে কি হচ্ছে দেখো, যে এখানে তোমার 3টা বোল্ট কিন্তু অলরেডি কিছু না কিছু রেজিস্ট্যান্স দিয়ে দিচ্ছে। তো আমরা জানি যে এখানে 5টা বোল্ট ছিল, একটা বোল্ট দেয় p/5, তাহলে 3টা বোল্ট কত দেবে, 3p/5 দিবে। তাহলে কি হচ্ছে তোমার এখানে সেকশনে ছিড়ার আগে অলরেডি কিন্তু কি হচ্ছে এই 3p/5 কিন্তু সে রেজিস্ট্যান্স দিয়ে দিছে। তাহলে টোটাল ফোর্স কাজ করবে কত, যে p মাইনাস 3p/5। তাহলে ঠিক মানে এটা লিখলাম ইজিক্যাল টু কি হচ্ছে তোমার, তারপর এই ভিতর অংশগুলা যে স্ট্রেস ইনটু তোমার হচ্ছে ওখানকার এরিয়া, যেটা যে টোটাল উইথ থেকে 2টা হোলের ডায়ামিটার বাদ দিলাম, ইনটু 7 হচ্ছে কি এই প্লেটের থিকনেস, ইনটু তোমার 2 হচ্ছে বিকজ 2টা কভার প্লেট ছিল, দ্যাটস ওয়াই, ঠিক আছে। তাহলে এখান থেকে p মাইনাস 3p/5 করে তোমার টয়েস p/5 হবে। সেখান থেকে আলটিমেটলি p, শুধুমাত্র p এর ভ্যালু কত সেটা বের করলাম, যে শুধুমাত্র p এসে তোমার 980 কিলোনিউটন, ঠিক আছে। তাহলে আমার সব কিছুর জন্য সব কাজ শেষ হয়ে গেল, যে আমার শেয়ারের জন্য অ্যালাউবল ফোর্স, বিয়ারিং এর জন্য কভার এবং মেইন এর মান বের করে ফেললাম, টেনশনের জন্য মেইন প্লেট এবং কভার প্লেটের মান সবকিছু বের করে ফেললাম। এখন আমরা কি করবো, সবচেয়ে ছোট যে ভ্যালুটা, যতগুলো পি ছিল এখানে, যতগুলো পি ছিল সবচেয়ে ছোট যে ভ্যালুটা দেখতে পাচ্ছ, সবচেয়ে ছোট ভ্যালু তোমার হচ্ছে কি এটাই, যে 343। বাকিগুলো কিন্তু সবগুলো এর চেয়ে বড় ছিল, দেখো সবগুলো কিন্তু হচ্ছে বড়, ঠিক আছে, দেখো সবগুলো কিন্তু বড় বড় ভ্যালু। আমার কি করতে হবে, সবচেয়ে ছোট ভ্যালুটা ইউজ করতে হবে, বিকজ আমি যদি এটাকে সেভ করতে পারি তাহলে আমার সবগুলো সেভ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার অ্যালাউবল টেনজাইল ফোর্স বা অ্যালাউবল স্ট্রেংথ বা জয়েন্ট ক্যাপাসিটি সবগুলোই বলে একই কথা, যে ইজিক্যাল টু তোমার 343 কিলোনিউটন। তাহলে আমার মান বের হয়ে গেল একটা। এরপর তোমার যেটা বলা আছে এফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট, দ্যাট মিনস এই মানে বোল্টের বা রিভেটের মেকানিজমের যে স্ট্রেংথটা ডিভাইড বাই শুধুমাত্র প্লেটের উইদাউট হোলে যে স্ট্রেংথটা, যেটা আমার ফর্মুলা ছিল, আমার একদমই শুরুতেই ফর্মুলা আমি আলোচনা করছিলাম, এখানে তোমার লেখা ছিল যে এফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট, যে জয়েন্টের করেসপন্ডিং যে স্ট্রেংথটা ডিভাইড বাই উইদাউট হোল, মানে আনবোল্টেড প্লেট, শুধুমাত্র প্লেট ছিল, প্লেটের যে স্ট্রেংথটা, ঠিক আছে, সেই রেশিওটা কত আসলে। তো মেইনলি শুধুমাত্র যদি প্লেট ছিঁড়ে যায়, তো যেটা তোমার এখানে দেওয়া ছিল যে শুধুমাত্র হোল, উইদাউট হোলে যদি প্লেট ছিল সেক্ষেত্রে আমার এটা মান হচ্ছে 455 কিলোনিউটন। তাহলে জয়েন্টের জন্য ছিল স্ট্রেংথ 343 আর প্লেটের জন্য ছিল আমার 455। তাহলে রেশিও করে বের করলাম যে আমার তাহলে জয়েন্টের এফিসিয়েন্সি 75.38%, ঠিক আছে। তাহলে আমার অঙ্ক এখানে শেষ। এখন বলো যে এই পুরো অঙ্কের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা। স্যার এই ম্যাথগুলো অ্যান্সার করার সময় সব ফিগার তো দিব তাই না? ফিগার ধরো কি, ধরো ফিগার মানে মেইন যে এই ফিগারটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর এই ফিগার হচ্ছে তোমার ইচ্ছা, তুমি ধরো দিতে চাইলে দিতে পারো, মানে তোমাদের বোঝানোর জন্য ছবিটা আঁকছি। তোমরা যদি দিতে পারো, দিলে তোমাদের যেটা হবে তোমাদের ম্যাথ করতে ইজি হবে, মানে ম্যাথ তোমরা নিজেরাই বুঝে বুঝে করবা, ইজি হবে। বাট ফিগার না দিয়েও যদি কেউ ম্যাথ করতে পারো, যদি তোমরা এক্সট্রাঅর্ডিনারি স্টুডেন্ট হয়ে থাকো, যে ফিগার ছাড়া তোমরা নিজেরা ইমাজিন করে অ্যান্সার করতে পারবা, তাহলে ওকে, কোনো সমস্যা নাই, মানে ফিগার দিতেই হবে, নট নেসেসারি। বাট বোঝানোর জন্য আমি যত ফিগার লাগে সব ফিগার আমি এখানে এঁকে দিছি, আচ্ছা স্যার। ঠিক আছে। ফিগার দিয়ে করলে অঙ্কটা স্যার করতে তোমার জন্য ইজি হবে আর কি। হ্যাঁ বলো কি কোশ্চেন। স্যার সেম কোয়েশ্চেনটা যদি আমার নাম্বার অফ বোল্টস 1-1 সেকশনে থাকে হচ্ছে 3টা আর 2-2 তে থাকে যদি হচ্ছে 2টা, তখন হতে আমার পারে। কেসটা কিরকম ভাবে তখন হচ্ছে তোমার কি একটু হবে ডিসকাস চিন্তা করো, করবেন? ধরো তোমার কি হচ্ছে তখন, তোমার ধরো যে এখানে তোমার কোনো চেঞ্জ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না, কারণ সেমই থাকবে, এখানেও সেম থাকবে, এখানেও সেম থাকবে, কোথাও চেঞ্জ হবে না, শুধুমাত্র টেনশনে চেঞ্জ হবে। কি হবে তখন, তখন তোমার সেকশন 1-1 এখানে তোমার 3টা, আগে তোমার কি তুমি তো বলতে চাচ্ছ এখানে 3টা এখানে 2টা, তাই না।
তার মানে কি হবে জি তোমার সেকশন 1 এখানে তোমার 3টা হোল আসবে, তিনটা হলে তাহলে তোমার এখানে 3 আসবে, তোমার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। 3p/5 তারপর আসবে তোমার এখানে তোমার কি আসবে যে p মাইনাস 3p/5 আসবে, এখানে তোমার আসবে 25 ইনটু তোমার 2 আসবে পরেরটার জন্য, তাই না? তখন তোমার জি সেভাবে স্যার অ্যান্সার আসবে। তারপর তোমার এখানে কি হবে, প্রথমে তারপর তোমার দুইটা থাকবে, দুইটা বোর্ড, তো কি হবে এখানে এখানে তোমার হচ্ছে 25 2 p হবে, মাইনাস টুয়াইস আর এখানে p/5 তোমার হবে p মাইনাস টুয়াইস p/5 হবে, আর এখানে তোমার হবে 3। দ্যাটস জি ইট। স্যার জি স্যার সো ধরো তোমাদের ফ্রেন্ড যেটা বললো যে ও যেটা চিন্তা করলো যে প্রথমে 3টা বোর্ড পরে 2টা বোর্ড, হ্যাঁ এটা অঙ্ক হতে পারে। তো এরকম যে কোনো ধরনের অঙ্ক হতে পারে, তোমরা নিজেরা নিজেরা যদি অঙ্ক বানাতে পারো, বানায় প্র্যাকটিস করতে পারো, দ্যাটস ভেরি গুড আইডিয়া। তোমরা নিজেরাও কিন্তু এরকম প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? তাহলে এই অঙ্কটার মধ্যে কারো কোনো কনফিউশন আছে? নাই? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা পরের পার্টে আসি, যে পরের পার্টে অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করার জন্য রাখছে মেইনলি, এটা তোমরা নিজেরা দেখে নিবে, এটা আমি অত ডিটেলস এত দেখাচ্ছি না। এখানে তোমার যে চেঞ্জটা দেওয়া সেটা মেইনলি হচ্ছে গিয়ে আমাদের প্রবলেম 1 যেটা ছিল, প্রবলেম 1 এ একটু যদি আমরা যাই, ওখানে দেখতে পাচ্ছ যে প্রবলেম 1 এ আমার এখানে একটা ল্যাব জয়েন্ট ছিল, একটা লেয়ারে বোল্ট ছিল, ঠিক আছে, এবং দুইটা প্লেটই কিন্তু কি ছিল, একই উইডে ছিল এবং একই থিকনেসে ছিল। যে উইথ ছিল 200 মিলিমিটার এবং আমার থিকনেস ছিল 20 মিলিমিটার। তো এমন কিন্তু হতে পারে যে দুইটা প্লেটের উইথ এবং থিকনেস সেম সেম না, ডিফারেন্ট ডিফারেন্ট। সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে ওইটাই তোমার প্রবলেম 4, মানে প্রবলেম 1 আর প্রবলেম 4 সাইড বাই সাইড রেখে তোমরা কম্পেয়ার করবা, তাহলে বুঝতে পারবা। দেখতে পাচ্ছ তোমার প্লেট 1 যেটা, সেটা মেইনলি একটা মেইন প্লেট, এটাও কিন্তু ল্যাব জয়েন্ট, ঠিক আছে। প্লেট 1টা তোমার উপরে, প্লেট 2টা তোমার নিচে আছে। তো প্লেট 1 এর উইথ দেখো 130 মিলিমিটার এবং থিকনেস তোমার দেওয়া 40 মিলিমিটার, আর প্লেট 2 এর উইথ দেওয়া 150 মিলিমিটার এবং থিকনেস দেওয়া 10 মিলিমিটার। তো যখন কাজ করতে হবে তখন কি করতে হবে, তোমাকে ওই যে প্লেট 1 এবং প্লেট 2 আকারে কাজ করতে হবে। প্লেট 1 এ তুমি একবার কাজ করবা, সেটা অনুযায়ী সেই থিকনেস এবং সেই উইথ কাজ করবা, আবার প্লেট 2 তে কাজ করবা, সেটার থিকনেস এবং সেই উইথ কাজ করবা, ঠিক আছে। তো সেভাবে করেসপন্ডিং তোমার ধরো যে এখানে ধরো 3টা সেকশনে ফেল করতে পারে, সেকশন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, তাই না, যেহেতু তোমার 3টা লাইনে আছে জিনিসটা। তো সেটা করেসপন্ডিং 3টা সেকশনে করেসপন্ডিং কি ধরনের ফেলিওর হতে পারে প্লেট 1 এ, তারপর প্লেট 2 তে কি ধরনের ফেলিওর হতে পারে, তো সেগুলো করে দেওয়া আছে পুরো অঙ্কটা। তোমরা অঙ্কটা একটু চেক করো এবং যদি কোনো ভ্যালু যদি তোমার ভুল থাকে সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করবা, বিকজ এটা তোমার এখান থেকে এই অঙ্কটা নেওয়া। সো ভ্যালুগুলো মোটামুটি চেক করছি, তো আমার কাছে মনে হচ্ছে ওকে। তারপরে যদি কোনো মানে ভুল থাকে সেটা আমাকে অবশ্যই ইনফর্ম করে রাখবা, ঠিক আছে, সেটা আমি ঠিক করে দেবো তাহলে। তো যেটা হচ্ছে এই অঙ্কটা করে দেওয়া আছে, তোমরা অঙ্কটা নিজেরা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। তো অঙ্কটা প্র্যাকটিস করে অ্যান্সার শুধুমাত্র চাওয়া হয়েছে মেইনলি যে অ্যালাউবল ফোর্সটা চাওয়া হয়েছে, যে অ্যালাউবল লোড পি কত সেটা চাওয়া হয়েছে। তো সেটাই মানে সকল ভ্যালু থেকে সবচেয়ে ছোট যে পিটা সেটা তোমার হচ্ছে এখানেকার অ্যান্সার, সেটা তোমার হচ্ছে 109.8 কিলোনিউটন। এতটুকু পর্যন্তই আমার অঙ্কটা ছিল। তো তার মানে তোমার যেটা বলতে চাচ্ছি আমি যে অলওয়েজ যে তোমার এখানে যেমন আগের অঙ্কগুলো কি ছিল যে সব জায়গায় তোমার মানে উইথ সেম ছিল, আবার থিকনেসও মোটামুটি বলতে গেলে সেম ছিল, তো এরকম কিন্তু নাও হতে পারে। যদি ডিফারেন্ট ডিফারেন্ট উইথ হয়, ডিফারেন্ট ডিফারেন্ট থিকনেস হয়, তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা কেসের জন্য বের করতে হবে। যদি আমার মেইন প্লেটের জন্য আলাদা হয়ে থাকে তাহলে মেইন প্লেটের জন্য কিন্তু আলাদা বের করতে হবে, ঠিক আছে। যেমন প্রবলেম 4 এ কিন্তু দুইটা মেইন প্লেট ছিল, কোনো কভার প্লেট নাই। তো দুইটা মেইন প্লেটে কিন্তু থিকনেস বলো বা উইথ বলো সেম সেম ছিল না, ডিফারেন্ট ডিফারেন্ট ছিল। দ্যাটস ওয়াই আমাকে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা করে বের করতে হয়েছে, সেটা হোক বেয়ারিং ফেলিওর বা সেটা হোক টেনশন ফেলিওর, ঠিক আছে। তা আশা করি অঙ্কটা দেখবা সবাই, দেখে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে আশা করি জিনিসটা পারবা, ঠিক আছে। তো মেইনলি এই ছিল সিলেবাস, এই ছিল মানে মেইনলি তোমার প্রবলেম 3 যেটা আমি আজকে আলোচনা করলাম। আর এরপরে তোমাদের হচ্ছে গিয়ে পরবর্তী যে টপিকটা, পরবর্তী টপিক হবে তোমার যে নিউ টপিক আসবে ইসেন্ট্রিক লোড, ঠিক আছে। এখানে যেটা ছিল কনসেন্ট্রিক লোড, পরবর্তী টপিক তোমার আসবে যে ইসেন্ট্রিক লোড। তো ইসেন্ট্রিসিটি কি জিনিস বা ইসেন্ট্রিক লোড কি জিনিস তোমাদের কোনো আইডিয়া আছে? এই জিনিসটা কি বুঝো, ইসেন্ট্রিসিটি কি জিনিস? বুঝো না কি বুঝো না? না বললে না বলো, বুঝি না, না স্যার। বুঝো না, তো সেটা আমি এক্সপ্লেইন করি একটু, জাস্ট এক্সপ্লেইন করে ছেড়ে দিব। ধরো তোমার সাপোজ যে এরকম একটা ব্লক আছে, ধরো সিজি, এটা সিজি সেন্টার অফ গ্র্যাভিটি, এটা তো বুঝো নাকি, জি স্যার। যে টোটাল বস্তুর ওয়েটটা আসলে কোন দিকে কাজ করতেছে, তোমার সেন্টার বরাবর কাজ করে। এখন ধরো তোমার এই সিজি যে লাইন বরাবর আমি যদি এই দিকেই ধরো একটা যদি এক্সটার্নালি ফোর্স দেই, তাহলে কি হবে, সে শুধুমাত্র এটার বরাবরই কি করবে, রেজিস্ট্যান্স দিবে, তাই না। শুধুমাত্র এই ফোর্সটা বেক করলেই আমার কাজ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই যে 4টা অঙ্ক করালাম, 4টা অঙ্কের মধ্যে সবগুলা কি কি ছিল, সবগুলা কিন্তু
আমার কনসেন্ট্রিক ফোর্স ছিল, দ্যাট মিনস আমরা কিন্তু সিজি বরাবরই লোড দিছিলাম এবং আমার শুধুমাত্র ফোর্সটা বের করতে হচ্ছে, শুধুমাত্র পি ফোর্স বের করলেই কাজ শেষ, তাই না? এখন যেটা হচ্ছে, যদি সাপোজ এরকম হয় এই সেম ব্লকের মধ্যে ধরো বললাম এটা সিজি, এই বরাবর সিজি, কিন্তু ফোর্স তোমার হচ্ছে গিয়ে এই দিকে একটা ডিস্টেন্স মেইনটেইন করে ফোর্স দেওয়া হচ্ছে। তো সিজি থেকে মেইনলি কত দূরে সরে গেছে এই ডিসটেন্সকে বলা হয় ইসেন্ট্রিসিটি, ঠিক আছে? এটাকে বলা হয় ইসেন্ট্রিসিটি, দ্যাট মিন্স সিম্বলাইজ করা হয় ই দিয়ে। তো এটাকে বলা হয় ইসেন্ট্রিক ফোর্স, এটাকে বলা হয় কনসেন্ট্রিক ফোর্স, দ্যাট মিন্স আমি সিজি বরাবর ফোর্স দিচ্ছি। আর এটাকে বলা হয় ইসেন্ট্রিক ফোর্স, আমি একটা ইসেন্ট্রিসিটি মেইনটেইন করে ফোর্স দিচ্ছি। তো এই কেসে আর এই কেসে পার্থক্য কি? এখানে মোমেন্ট হবে একটা। মোমেন্ট আসবে, গুড। যে আমাকে তো রেজিস্ট্যান্স দিতেই হবে, অ্যাজ ওয়েল এজ কি হচ্ছে এই ফোর্সের কারণে একটা ক্লকওয়াইজ ব্লকটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে, এই পরিসাপেক্ষে একটা ক্লকওয়াইজ মোমেন্ট আসবে। আমি তো চাচ্ছি না ব্লকটা ঘুরে যাক, তার মানে কি করতে হবে, তোমার এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ রেজিস্ট্যান্স দিতে হবে। তার মানে তুমি এখানে মেইনলি ডিজাইন করবা শুধুমাত্র ফোর্সকে চিন্তা করে, কিন্তু এখানে তুমি ডিজাইন করবা ফোর্স প্লাস মোমেন্ট চিন্তা করে। তার মানে তোমাকে যে রেজিস্ট্যান্স দিতে হবে, তোমাকে এই ব্লকটার যে সেফটি মেজারমেন্ট ইনশিওর করতে হবে, সেটা কি হবে, তোমাকে ফোর্স চিন্তা করতে হবে প্লাস মোমেন্ট চিন্তা করতে হবে, ঠিক আছে? তার মানে রেজিস্ট্যান্স হবে তোমার ফোর্স প্লাস মোমেন্ট ইসেন্ট্রিকের বেলায়, আর কনসেন্ট্রিকের বেলায় শুধুমাত্র ফোর্স চিন্তা করলেই হচ্ছিল। তো মেইনলি তোমাদের এই চারটা প্রবলেম করালাম কনসেন্ট্রিক ম্যাথ, মানে কনসেন্ট্রিক মানে প্রবলেম দিয়ে। এরপরে তোমাদের যে ম্যাথগুলো করানো হবে সেটা তোমার হবে ইসেন্ট্রিক প্রবলেম, যে টু বি কন্টিনিউ যেটা দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে আরো অঙ্ক ঢুকবে, পরে আসবে আরো। তো এখানে চারটা অঙ্ক শুধু ছিল কনসেন্ট্রিক, যে সকল ফোর্স গুলো কিন্তু দেখো আমার সিজি বরাবর ছিল, এখানে যা যত ফোর্স ছিল, যে যত ফোর্স আমি এখানে উল্লেখ করছিলাম পি ফোর্স যা ছিল চারটা অঙ্কের মধ্যে, সবগুলো কিন্তু আমরা সিজি বরাবর কাজ করতেছিলাম। তো যদি এই পি ফোর্সটা আমি সিজি এই দিকে না দিয়ে যদি আমি সাপোজ এখানে দিতাম, তাহলে কি হতো, সেটা কিন্তু একটা মোমেন্ট আসতো, একটা টর্শন হতো, একটা টর্শন, একটা টুইস্ট খেতো, তাই না? তখন তোমাকে কি করতে হবে, যে তোমাকে এই পি ফোর্স প্লাস টর্শন দুটাকে চিন্তা করে তোমাকে ডিজাইন করতে হবে। তখন তোমাকে বোল্ট ডিজাইন করতে হবে, শুধুমাত্র ফোর্স না, তোমাকে ফোর্স প্লাস টর্শন দুটাকেই রেজিস্ট করে ডিজাইন করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রবলেম তোমাদের হচ্ছে কি নেক্সট উইক থেকে শুরু করব, ঠিক আছে? তো যেটা হচ্ছে রেকর্ডিং অফ।